শুরু করছি জবাব চায় বাংলা। রাত পোহালে 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। 21 বিধানসভা নির্বাচন নানান কারণে নজিরবিহীন। এই নজিরবিহীন নির্বাচনে নজির গড়বে কারা, অর্থাৎ কোন দল, সেদিকেই তাকিয়ে বাংলার মানুষ। ইতিহাস রচিত হতে আর কয়েক ঘন্টার অপেক্ষা। এই 21 বিধানসভা নির্বাচন কেন নজিরবিহীন? নির্বাচনের ইস্যু থেকে প্রচার কৌশল সবেতেই ভিন্ন এই নির্বাচন। এই নির্বাচন নানা কারণে ভিন্ন। স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গের ইতিহাসে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটেনি যেটা এবারের নির্বাচনে ঘটেছে। প্রথম কোনো দুই দক্ষিণপন্থী দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায়। আরও নানা কারণে নজিরবিহীন। নজিরবিহীন কি ফল হবে এই নির্বাচনের? কোন নক্ষত্রের পতন, কোন নক্ষত্রের উত্থানের সম্ভাবনা? 2019 লোকসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড কি বজায় থাকবে 21 বিধানসভা নির্বাচনের ফলাফলে? আজ শুধু আমি নই, এই প্রশ্নের জবাব চায় বাংলা। রাত পোহালেই ভোটের ফল প্রকাশ। দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য বুথ ফেরত সমীক্ষায় নির্বাচনী ফলের পূর্বাভাস। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বাংলায় পালা বদলের ইঙ্গিত। ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছতে পারে গেরুয়া শিবির। 138 থেকে 146 আসনের সম্ভাবনা গেরুয়া শিবিরের। তৃণমূলের পাওয়ার সম্ভাবনা 128 থেকে 138টি আসন। চুম্বকে রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষা। কোন কোন ইস্যু বড় ফ্যাক্টর হতে চলেছে? কোথায় ঘাটতি তৃণমূলের? বিজেপির স্ট্র্যাটেজি কতটা কাজ করলো? এসব প্রশ্ন এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। দক্ষিণবঙ্গের একাধিক আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। বহরমপুরে কংগ্রেসের এবং উলুবেড়িয়া পূর্ব বালিতে তৃণমূলের জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস সমীক্ষায়। অনেকগুলি আসনে বিজেপির জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে। নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার পূর্বাভাস। নন্দীগ্রামে তৃণমূল অথবা বিজেপির জয় পাওয়ার সম্ভাবনা অর্ধেক। বহরমপুরে কংগ্রেসের জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস। কৃষ্ণনগর উত্তরে বিজেপির জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস। ভাজপাড়ায়ও বিজেপির জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস। রাজারহাট গোপালপুরে বিজেপির জয় পাওয়ার সম্ভাবনা। বিধাননগরে বিজেপির জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস। পূর্বাভাস হাওড়ার সম্ভাব্য জয়ী বিজেপি। উলুবেড়িয়া পূর্ব তৃণমূলের জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস। ডোমজুড়ে বিজেপির জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস। সমীক্ষায় পূর্বাভাস তারকেশ্বরে সম্ভাব্য জয়ী বিজেপি। বালিতে তৃণমূলের জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস। মেদিনীপুরে বিজেপির জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস। উত্তরবঙ্গের ফল কেমন হতে পারে? বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শিলিগুড়ি। এই কেন্দ্রের বাম প্রার্থী প্রবীণ বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। এই কেন্দ্রে তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী একদা অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত শঙ্কর ঘোষ। রিপাবলিক বাংলা ও সিএনএক্সের যৌথ সমীক্ষায় অশোকের বিরুদ্ধে বড় ব্যবধানের জয়ের ইঙ্গিত স্পষ্ট। অন্যদিকে ব্যারাকপুর ও চুঁচুড়াতেও বিজেপির বড় ব্যবধানে জয় পেতে পারে এমন সম্ভাবনা উঠে এসেছে। অন্যদিকে রাজ্য রাজনীতিতে চর্চিত সিঙ্গুর কেন্দ্রেও বিজেপির বড় ব্যবধানে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মোট আসন 56টি। বিজেপির পক্ষে যেতে পারে 32 থেকে 38টি আসন। তৃণমূলের পক্ষে যেতে পারে 15 থেকে 19টি আসন। অন্যদিকে বামেদের পক্ষে 2 থেকে 6টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বুথ ফেরত সমীক্ষায়। গত লোকসভা ভোটের নিরিখে বিধানসভা ভিত্তিক বিজেপি এগিয়ে 37টি আসনে, তৃণমূল এগিয়ে 13টি আসনে, বাম কংগ্রেস জোট এগিয়ে 6টি আসনে। 21-এর ভোট নানা কারণে বাংলার ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকলো। এই নির্বাচনে যেমন নক্ষত্রের উত্থানের সম্ভাবনা, তেমনি বহু নক্ষত্র পতনের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। নজিরবিহীন ভোটে নজির গড়বে কোন দল? ইতিহাস রচনার আর কয়েক ঘন্টা বাকি। পরিবর্তনের পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? নন্দীগ্রাম থেকে নামখানা কিংবা কাকদ্বীপ থেকে কলকাতা, সর্বত্রই কি বইবে গেরুয়া ঝড়, নাকি নবান্নে সেই ফিরবে সবুজ রং? যাবতীয় প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। ক্যামেরায় প্রসূন বোসের সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। জবাব চায় বাংলার ডিবেটে আজকে আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ, রয়েছেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন ভাস্কর সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন তৌসিফ আহমেদ খান। সকলকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। ইতিহাস রচিত হতে আর কয়েক ঘন্টা।
এই কয়েক ঘন্টা আগে যে ডিবেটে আমরা বসেছি, সকলের প্রতি আমার আবেদন থাকবে আজকে অন্যকে থামিয়ে নিজের কথা বলা নয়, নিজের যুক্তি দিয়ে নিজের কথা বলা যদি হয় তাহলে আমরা কোনো একটা দিকে পৌঁছতে পারবো। বাংলার মানুষ কিছু সম্ভাবনার কথা বুঝতে পারবেন এবং কোন পথে সেই সম্ভাবনা তৈরি হচ্ছে সেটাও বুঝতে পারবেন। আমি প্রথমেই যাই কেয়াদির কাছে। কেয়াদি, যেহেতু আমাদের এই বুথ ফেরত সমীক্ষা যেটা রিপাবলিক বাংলা সিএনএক্স এক্সিট পোল, সেখানে হাড্ডাহাড্ডির লড়াইয়ের সম্ভাবনা বলা হলেও বিজেপির সরকার গড়ার একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই। আমার প্রশ্ন এখানে শুরুতে, হাড্ডাহাড্ডির লড়াইয়ে সরকার গড়ার নজির পশ্চিমবঙ্গে কিন্তু নেই, যে কারণে আমি বারবার বলছি এটি নজিরবিহীন ভোট কি হতে চলেছে এটি। আমরা যদি দেখি যুক্ত ফ্রন্টের সময়, তারপর কংগ্রেসের সময়, বামেদের সময়, তৃণমূল কংগ্রেসের সময়, যখনই মানুষ ম্যান্ডেট দিয়েছেন, মানুষ কিন্তু ক্লিন ম্যান্ডেট দিয়েছেন, ক্লিয়ার ম্যান্ডেট দিয়েছেন। সেখানে এক্ষেত্রে একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ে সরকার করার সম্ভাবনা আমাদের বুথ ফেরত সমীক্ষায় বিজেপির। সেটা কি হবে? সত্যি কি ইতিহাস রচিত হবে? নজির কি তৈরি করবে বিজেপি? আপনার শেষ কথাটা দিয়ে আমি উত্তরটা দিচ্ছি মীনাক্ষী। নজির অবশ্যই গড়বে, ইতিহাস গড়বে ভারতীয় জনতা পার্টি এবং এই বাংলার যিনি আমার মনে হয় যিনি প্রাণপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার প্রতি আমরা তার যোগ্য সম্মান, যোগ্য শ্রদ্ধা আমরা দেব আগামীকাল। এবারে আপনি যেটা বলছেন বারে বারে হাড্ডাহাড্ডি লড়াই, এটা আমি আপনাদের যেদিন এক্সিট পোল হয়েছিল, বুথ ফেরত সমীক্ষা হয়েছিল, সেদিনও বলেছি, আজকেও বলছি এবং আবারও বলছি স্পষ্ট গলায়, দ্ব্যর্থহীন কণ্ঠে, ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে এবং হাড্ডাহাড্ডি নয়। তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিপরায়ণ দলকে অনেক পেছনে ফেলে আমরা মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা ক্লিয়ার মেজরিটি এবং হিউজ মেজরিটি নিয়ে, যেটা আপনি বলতে চাইছেন, সেইভাবে আমরা সরকার গঠন করব। আর আপনি যেটা বললেন এটার আপনি প্রমাণ পাবেন ঠিক 24 ঘন্টার মধ্যেই, হয়তো আপনার সঙ্গে আবার দেখা হবে, আপনারা জেনে যাবেন। তৌসিফ, একই প্রশ্ন আমার আপনার প্রতিও। মানুষের যে ম্যান্ডেট সেটা কতটা ক্লিয়ার হবে আর কতটা একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে কি জয় আসবে, নাকি একেবারে ক্লিয়ার ম্যান্ডেট মানুষের, যেটা পশ্চিমবঙ্গের মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, এর আগের ইতিহাস আমরা যদি ঘাঁটি তাহলে যেমনটা দেখি বা দেখে এসেছি? তৌসিফ, পশ্চিমবাংলা মানুষ সবসময় ক্লিয়ার ম্যান্ডেট দিয়েছেন এর আগেও, আর এবারেও 2021-ও ক্লিয়ার ম্যান্ডেট দেবেন তৃণমূল ফেভারে। আর আপনি জিজ্ঞেস করছিলেন যে বিজেপি কি ইতিহাস রচবে? বিজেপি তো অলরেডি ইতিহাস করে ফেলেছে। গোটা ওয়ার্ল্ডে এরকম অবস্থা কোথাও নেই যেরকম অবস্থা ভারতে হয়ে গেছে অক্সিজেন নিয়ে আর ভ্যাকসিন। আমি শুরুতেই যেটা বললাম শুরুতেই তৌসিফ যেটা বললাম যে গুজরাটে, উত্তরপ্রদেশের এই প্রসঙ্গগুলো না টেনে বাংলার মানুষ কোন যুক্তিতে, কোন ইস্যুতে ভোট দিয়েছেন, কোন ইস্যুতে তারা বাংলার সরকার গড়ার ভাবনা দিয়ে তারা ভোট বাক্সে তাদের মত প্রতিফলিত করেছেন, সেই বিষয়টা আজকে আমরা ডিবেটে রাখবো। যদি ক্লিয়ার ম্যান্ডেট দিয়ে থাকে বাংলার মানুষ, তাহলে কিসের ভিত্তিতে ক্লিয়ার ম্যান্ডেট দিচ্ছে ভাস্কর দা? ক্লিয়ার ম্যান্ডেট এখানে দেওয়ার একটা ইতিহাস আছে। 1977 সালের পর থেকে যতবার ভোট হয়েছে, যারা সরকার এসেছে 190-এর বেশি সিট পেয়েছে, মানে সেটা কম বললাম, তার বেশিও পেয়েছে অনেক। এবারে গত 10 বছরে বিভিন্ন সময়ে মানুষ রাজ্য সরকারের ক্ষেত্রে বিভিন্ন কাজ দেখেছে, মানুষের অভিজ্ঞতা থেকে মানুষ ভোট দেবে। 2019 সালে বিজেপি নামক দলটি এখানে ভালো ফল করে, মানে তৃণমূলের ফল খারাপ হয়নি। ভোটের শতাংশের হিসাবে বামপন্থী ভোটটা বিজেপিতে চলে যাওয়ার ফলে বিজেপি 18টি আসন পায়। তারপরেই বিজেপি এখানে খাতায় কলমে বিধানসভায় না হলেও প্রধান বিরোধী দল হয়ে ওঠে এবং তাদের নেতৃত্ব বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিল করে মানুষকে তারা ক্ষমতায় আসতে চলেছে বলে একটা প্রচার মধ্যে নিয়ে আসে। কিন্তু এর সঙ্গে তাদের যে দলের, তাদের যে টিমের প্রতি তাদের আস্থা ছিল না, যাদের মাধ্যমে তারা 2019-এ 18টা সিট পেল, তাদের ওপর ভরসা করতে না পেরে তৃণমূল থেকে বা সিপিএম থেকে
লোকদের নিয়ে এসে তাদের নেতৃত্বে বসিয়ে, এবং আপনারা দেখেছেন তাদেরকে টিকিট দিয়েছে বেশি করে, তাদের মাধ্যমে বৈতরণী পার করতে চেয়েছে। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ইস্যু, দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পে মানে 10 বছরের উন্নয়ন আপনি বলছেন তো ভাস্কর দা? আমি এই বিষয়ে বিগত 10 বছরের উন্নয়ন বলছেন তো, আমি এই বিষয়ে সুপ্রিয়দার কাছে যেতে চাই। সুপ্রিয়দা, একদিকে আমার একটু প্রশ্নটা দীর্ঘ হবে যেহেতু কিছু স্ট্যাটিস্টিক্স আছে আমার কাছে। ভাস্কর দা যেটা বলছেন যে বিগত 10 বছরে একটা উন্নয়নের প্রতিফলন ভোট বাক্সে প্রতিফলিত হবে। 10 বছরের যদি উন্নয়নটাকে আমরা সামনে রাখি, বিগত 10 বছরে কি ফলাফল হয়েছে নির্বাচনগুলোতে? 2011-তে বিজেপির 4% ভোট ছিল, 2016-তে সেই বিজেপির 10% ভোট হয়, 2019 লোকসভা নির্বাচনে 41% ভোট হয়। তৃণমূল কংগ্রেস 2011-তে 39% ভোট ছিল, 2016-তে 45% ভোট হলো এবং 2019-এ 44% ভোট হলো। 2016-এ তৃণমূলের আগের বিধানসভার থেকে, অর্থাৎ 2011-র বিধানসভার থেকে নিজের আসন 27টি বাড়াতে পেরেছিল, আর বিজেপি 0 থেকে 3% পৌঁছতে পেরেছিল। বিগত 10 বছরে, ভাস্কর দা উন্নয়নের কথা বলছেন, বিগত 10 বছরে প্রধান বিরোধী দল হয়ে উঠেছে বিজেপি, 10 গুণ বাড়িয়েছে ভোট। সুপ্রিয়দা। দেখুন, ভাস্করবাবু যেটা বলছেন, তিনি তার দলের দিকে তাকিয়ে যে কথাটা বলছেন সেটা সম্পূর্ণ গ্রাহ্য। তার যুক্তিটা আমি নিশ্চয়ই মাথা পেতে নিচ্ছি। অবশ্যই তিনি যে কথাটা বলছেন তার কাছে তার সপক্ষে যুক্তি আছে, তার সপক্ষে নিশ্চয়ই মেধাও রয়েছে। কিন্তু আমরা কি ছবিটা দেখছি চারপাশে সেটার দিকে একটু তাকাই মীনাক্ষী। ধন্যবাদ। আপনি শুরুতে একটা কথা বলেছেন যে আজকে যেন ঝগড়া না হয়। আমি ঝগড়া আজকে সত্যিই পারছি না। ভাস্করবাবু আপনাকেও বলি, তৌসিফ আপনাকেও বলি, কেয়া দেবী আপনাকেও বলি, মীনাক্ষী আপনাকেও বলি, স্নায়ু আর নিচ্ছে না, ঝগড়া করতে পারবো না। আজকে একটু কথা বলি আমরা। তো 2016 হিসেবটা আপনি বলেছেন তৃণমূলের 211টা সিট ছিল, 2011 তৃণমূল 184টা সিট ছিল। 2016-তে ভোটটা যেটা হয়েছিল সেই ভোটটা আর 2021-এ যে ভোটটা হলো সেই ভোটটা, দুটোর মধ্যে আসমান জমিন ফারাক হয়ে গেছে। আসমান জমিন ফারাকটা তো আপনি বলেই দিলেন যে কেন হয়ে গেছে। ভোট পার্সেন্টেজে বিজেপি কোথায় এসে পৌঁছেছে সেটা আপনি দেখিয়ে দিলেন। আমি আপনাকে বলতে চাইবো যে 2021-এর আর 2016-র ভোটের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে 2021-এর ভোট হচ্ছে সেই প্রথম ভোট, 19-এর লোকসভাটা আমি ধরছি না, 21-এর বিধানসভাটা প্রথম ভোট, যে ভোটে এই 10 বছরের উন্নয়নের কথা যেটা ভাস্করবাবু দাবি করছেন বা টিএমসি দাবি করছে, সেই দাবিটাকে প্রতিফলিত করেছে কি ভোট বাক্স? তাহলে ভোটের পার্সেন্টেজে যেতে হয়, কখন কত পার্সেন্ট ভোট পড়েছে সেটাতে একটু যেতে হয়। এবং সেটাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বেলা 12টার মধ্যে 50-এর ওপর, বেলা 2টোর সময় দেখা যাচ্ছে 60 থেকে 65, এবং বিকেল 4টের মধ্যে বা সন্ধ্যে 6টায় যখন ক্লোজ হচ্ছে, 7টায় যখন ক্লোজ হচ্ছে, তখন 75 থেকে 80 অ্যাভারেজে এই হচ্ছে ভোট পার্সেন্টেজ। যেটা আমি চলে যাই 2016-র ভোটে, সেখানে দেখতে পাবো, আপনি স্পষ্ট যদি একটু ভোট পার্সেন্টেজটা দেখেন যে পোলিং পার্সেন্টেজটা কী ছিল, দেখতে পাবেন যে বিকেল 4টে থেকে 6টা এই সময়টাতে ভোটটা পড়েছিল ম্যাক্সিমাম, আর বেলা 12টার সময় ছিল 30 থেকে 35, বেলা 2টোর সময় ছিল হয়তো 50, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি, কিন্তু বিকেল 4টে থেকে 6টা সেটা পৌঁছে গেছিল 85 থেকে 95% ভোটে। কিভাবে হয়েছিল, কোন জাদু বলে হয়েছিল আমরা জানি, আমরা সেটা আলোচনা করব না, কারণ আলোচনা করলে বিতর্ক হবে। 2021-এ কিন্তু সেই ব্যাপারটা সম্পূর্ণ ঘুরে গেল। বিকেল 4টে থেকে 6টার যে খেলাটা হতো সেই খেলাটা হলো না। রাজ্য পুলিশ 200 মিটার দূরে তালাবন্ধ হয়ে আটকে থাকলো, এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা গেল, আমি একটা ঘটনার উদাহরণ বলছি শুধুমাত্র, মুর্শিদাবাদের কোনো একটি বুথে সন্ধে 6:30টার সময় এক ব্যক্তি দৌড়ে এসেছেন। গতকাল আমার কাছে খবরটা এলো, দৌড়ে এসেছেন সন্ধে 6:30টার সময়, গত পরশু দিন যে ভোটটা ছিল, যে ভোট গ্রহণ ছিল, তাতে এসে বলেছেন আমার বাড়িতে একজন মারা গেছে, আমি শ্মশান থেকে আসছি, কিন্তু আমি ভোটটা দিতে চাই, আমাকে ভোটটা দেওয়ার ব্যবস্থা করে দিন দয়া করে। হাঁপাতে হাঁপাতে ঘামতে ঘামতে, আমি ভোটটা বিজেপিকে দেবো, আমাকে দেওয়ার ব্যবস্থা করে দিন। আমি বলতে চাইছি, দিস ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ।
বুঝিয়ে দিচ্ছে বাবু, পোল আপনাকে একটা পার্সেন্টেজ প্রশ্ন কখন করবো? কোথায় কখন কিভাবে পড়েছে এবং তার ইকুয়েশন হ্যাঁ, কি ভাস্কর হতে দা। পারে, তাহলে ভাস্কর চলুন দার একটা প্রশ্ন ফিরে যাই। আছে সুপ্রিয় দা এই আপনার যে, প্রতি। এই যে ভাস্কর দা। আমি একটু বলে নিই আপনাকে ভাস্করবাবু, না হাত জোড় আপনাকে করে আমি বলছি। আপনি থামাচ্ছি না, এবার- আমরা থামাচ্ছি না। এবার একটু একটা ফিরে জিনিস যাই। বলতে চাই, 2011-তে এটার প্রেক্ষিতে। 2000 প্রশ্নটা হলো 2016-তে আপনি যে বললেন এই ভোটের শতাংশটা সময়ের সঙ্গে সঙ্গে, সেই সময় কি করোনা ছিল? সেই সময় কি মানুষ লাইনে দাঁড়াতে ভয় পেয়েছিলেন? সেই সময় কি মানুষকে এটা বলতে হয়েছিল যে সোশ্যাল ডিস্টেন্স রেখে ভোটটা দিতে হবে, এই ধরনের ব্যবস্থাপনা কি ছিল? সুতরাং এই যে মানুষ যে ভোট দেওয়ার ব্যাপারটা গ্রামের দিকে, এটা যে সময় দিতে ভাস্করবাবু, যান সাধারণত ভাস্করবাবু, এবছরে আমি সেটা বুঝেছি। হয়নি। ভাস্করবাবু, আমি বুঝেছি। আমি শুনুন, আজকে কোনো ঝগড়া ঝাঁটি নয়, না, আজকে ঝগড়া নয়, শুধুমাত্র আপনাকে একটু তথ্যটা যুক্তি দিলাম। তর্ক দিয়ে কথা হোক। 2016-তে করোনা ছিল না, 2016-তে করোনা ছিল না, 2016-তে করোনা ছিল না, 2021-এ করোনা আছে, 100% আছে। কিন্তু তারপরেও 75 থেকে 80% পর্যন্ত ভোট পোল হওয়া, তাও আবার গত পরশুর ভোটেও হওয়া এবং বীরভূমেও হওয়া, সেটা কিন্তু একটু অশনি সংকেত। কারণ 2011-তে তৃণমূল যেবার ক্লিন সুইপ করেছিল, 184টা আসন পেয়েছিল। 2011-তেও ভোট পোলিং পার্সেন্টেজ যদি আপনি দেখেন কখন কত ভোট পড়েছিল, আমি যে হিসেবটা বললাম সেটা মিলে যাবে। আর ঠিক একই রকমভাবে 2016-তে সেই তৃণমূল পেল 211টা আসন, অর্থাৎ আপনারা 200 ছাপিয়ে গেলেন। কিভাবে ছাপিয়ে গেলেন আগেই বলে দিয়েছি, বিকেল 4টে থেকে 6টার খেলা, বেশ, সেই সুপ্রিয়তা, খেলাতে বুঝতে ছাপিয়ে পেরেছি। আমি একটু গেলেন। কেয়াদির এবারে কাছে এই করোনা বিষয়ে আছে, যাই। তাতেও হ্যাঁ। 80% ভোট পড়লো। এখানে এই কেয়াদির কলকাতা কাছে বাদে। প্রশ্ন, আপনারা যদি কোভিড হেরে যান, সিচুয়েশনের তাহলে কি মাঝে, কারণ হিসেবে ভাস্কর দা মনে আসবো আপনার কাছে আসবো। কেয়াদি, এই যে কোভিড সিচুয়েশনের মাঝেও 80% ভোট পড়ার একটা নজির, সবসময় মনে করা হয় বেশি ভোট পড়া মানে প্রতিষ্ঠান বিরোধী ভোট। এটা কি সত্যি 21-এর নির্বাচনে কি সত্যি প্রতিষ্ঠান বিরোধী ভোটের প্রমাণ এত শতাংশ ভোট পড়া? অ্যান্টি ইনকানভেন্সি। একেবারে যেটা সুপ্রিয়বাবু বললেন, আমি ওর সঙ্গে 100% সহমত। যেটা আমরা আগে দেখে এসেছি বাম জমানায় কি তৃণমূল জমানায়, এটার কোনো আমার মনে হয় এই ঘটনা প্রতিবারই হয়ে এসেছে যে ওই দুপুর 2টো থেকে 4টে এই সময়টা একটা ছাপ্পা ভোটের একটা ওই সময় বাধারা থাকতো। আমরা বহুবার দেখেছি, আপনি সংবাদ মাধ্যমে আছেন দীর্ঘ সময়, আপনিও নিশ্চয়ই স্মরণে আছে আপনার, যে একেবারে বিভিন্ন স্কুলের মেন দরজা বন্ধ করে দেদার ছাপ্পা হচ্ছে। কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনীকে বিশেষ করে ধন্যবাদ দিতে হবে, তারা যেভাবে ভোটটা করিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই যে খেলা উনি চেয়েছিলেন খেলতে, সেই খেলাটা খেলতে পারেননি। চেষ্টা করেছিলেন অল্প বিস্তর শীতলকুচিতে, চেষ্টা করেছিলেন অন্যান্য জায়গায়, সেই খেলাটা ওর সফল হয়নি। এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে। আমি আপনাকে ভাস্করবাবু, আপনি যদি কথা আমি কিন্তু তাহলে আপনাকে কথা বলতে দেবো না। আপনি যদি আলোচনা চান তাহলে কথাটা শুনুন। ভাস্কর দা, আপনার আসছি সময় আপনার আপনি কাছেই আপনার আসবো। যা কেয়াদির ইচ্ছে উত্তর বলবেন। নিয়েই আমি আসবো আমি তো আপনার আপনার কাছে, সময় ভাস্কর দা। আটকাইনি আপনাকে। হ্যাঁ কেয়াদি। এবং মানুষ, আমি আপনাকে আমার ব্যক্তিগতভাবে একটা অভিজ্ঞতা বলছি। আমি ভোরবেলায় আমি যাচ্ছি আপনাদের কোনো একটা চ্যানেলে ভোটের দিনে, কলকাতার যখন ভোট হচ্ছে, সকাল 7:30 8টার সময় দেখছি মহিলারা সব থেকে বড় ইন্ডিকেশন, যারা প্রায় 50% যারা ভোটার আমাদের রাজ্যে, প্রায় 50%, কাতারে মহিলা, তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা দাঁড়িয়ে ভোটটা দিয়ে তারপরে বাড়ি গিয়ে বাকি সব বাড়ির কাজকর্ম করবেন, রান্নাবান্না করবেন। এই যে উৎসুকতা, এটা তো আপনি যেটা বললেন যে বেশি পোলিং পার্সেন্টেজ আমরা মনে করি যে অবশ্যই যে সরকারের বিপরীতে যাবে ভোটটা, এবং এবারে কিন্তু সেটার ইঙ্গিত একেবারেই স্পষ্ট। এবং আমি শেষ করার আগে 10 সেকেন্ড একটা কথা বলে নিতে চাই, যেটা তৌসিফ বললেন যে ওই অন্যান্য রাজ্যের কথা। আমার একটা কথা মনে পড়লো, যে শেয়াল কুকুররা বা শেয়াল শকুনরা বললে ভালো, তারা এই মৃতদেহের উপর তারা খুব আনন্দ করে। আমরা মানুষ, আমরা এগুলো করব না, আমরা প্রতিটা মৃত্যু নিয়ে দুঃখ করব। গতকাল যেটা দেখেছিলাম, একজন সংবাদ মাধ্যমের একজন সহকর্মী, তার মৃত্যু, বিশেষ কিছু মানুষ তারা যেভাবে উল্লাস করেছেন, এটা আমার মানুষ হিসেবে আমার খুব লজ্জা করেছে। সুতরাং এই প্রতিটা মানুষ, আমার মনে হয় প্রতিটা মৃত্যু আমরা কষ্ট পাবো, আমরা দুঃখ করব, কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি অনেক হয়েছে রাজ্যে। এবার আমরা বেরিয়ে আসি না, অনেক বছর হয়ে গেল তো মমতা ব্যানার্জি বহু মৃত্যু নিয়ে রাজনীতি করেছে। এবারে কিন্তু এটা বন্ধ হওয়া দরকার আমার মনে হয়। কেয়া দেবী, আপনি এবার একটু চুপ করুন।
এবারে আমাকে বলতে বলেছেন ওনারা, সেই জন্যই বলছি চুপ করতে। দেখুন এই যে শতাংশের হিসাবে যে গল্পটা হলো, আপনাকে বলি যে 2000, আপনি বলেন মাঝে হ্যাঁ হ্যাঁ 2000, না সেটা বলতে পারি বলে বলি, আপনারা অসার কথা বলছেন। শুনুন, 2016 সালেও কেন্দ্রীয় বাহিনী ছিল এবং সেই সময় কেন্দ্রীয় সরকারটা আজকে যাদের সরকার তাদেরই সরকার ছিল। এবং ব্যাপার হলো কি, আপনি তো থামবেন না, আপনি বলতে দেবেন না, বলুন ভাস্কর, কারণ আপনাকে আপনার এবারে শুনুন, 2016 সালেও কেন্দ্রীয় বাহিনী ছিল এবং বিজেপি দলটা 3টে সিট পেয়ে একটা কমপ্লেন আপনি দেখাতে পারবেন না যে নির্বাচনের কমিশনকে করেছে, যে নির্বাচনে ভোট লুট হয়েছে বা ইত্যাদি। 2019-এও কোনো কমপ্লেন করেনি। 2019-এ কেন তারা ভোটটা বেশি পেলেন? কারণ বামপন্থী ভোটটা, বামপন্থীদের জামানত বাজেয়াপ্ত হলো। তৃণমূলের কিন্তু 2014 থেকে 2019-এ ভোট বেড়েছে। এবং আমি আপনাকে বলি, তৃণমূলের ভোট যে বেড়েছে, বারবার করে বেড়েছে, এটা প্রমাণিত হয়েছে ভোটের শতাংশ। কিন্তু যেহেতু বিরোধী ভোট, বামপন্থী ভোটটা বিজেপি পেয়েছে বলে তাদের এত বড় রমরমা হয়েছে 2019-এ। আপনাকে একটা ছোট্ট কথা বলি, এই যে কালকে বিজেপি যখন হারবে, তখন তারা যখন বিশ্লেষণ করবে, এটা আপনাকে আজকে অগ্রিম বলে দিলাম, তাদের যে তৃণমূল থেকে বঞ্চিত, উপেক্ষিত, শ্বাসকষ্টজনিত রোগে ভোগা মানুষদের টিকিট দিয়েছে বলে তারা যে পরাজিত হলেন, এই কথাটা আজকে আমি অগ্রিম বলে গেলাম। 1 মে আপনার চ্যানেলে 8:20 সময় কালকে এটাই ওনারা বলবেন। আমার ভালো লাগছে এটা জেনে যে ওনারা বলেছেন অন্তত যে ভোট ঠিকঠাক হয়েছে, ভোট শান্তিপূর্ণ হয়েছে, কোনো রিগিং হয়নি। ওনারা জেতার ব্যাপারে আশাবাদী। কালকে যখন হারবেন তখন কি তথ্য দেবেন সেটা কিন্তু আজকের এই রিপোর্টটা কিন্তু চালাবেন কালকে। হ্যাঁ কেয়াদি আঙুল তুলেছেন, হাত তুলেছেন কেয়াদি। হ্যাঁ, আমি জ্যোতিষাচার্য ভাস্কর বাবুকে বলতে চাই, আমার দলের আমরা কি বলবো, আমরা কিভাবে কালকে জয় পালন করবো, আমাদের উপর ছেড়ে দিন না। আপনাকে আপনারা গোয়ালে গিয়ে পালন করুন না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা গোয়ালে পালন করুন, সেখানে অক্সিজেন পাবেন, আমাদের কিছু কেন বলেছে? তার কারণ তিনি জানেন, তিনি এই ধরনের মন্তব্য আজকে প্লিজ নয়। সুপ্রিয় দা, অক্সিজেনের সিলিন্ডার আপনারা দরপত্র দেননি, আসছি কি মানুষকে মারার আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে একটা কেয়াদি আসছে, এই ইস্যুগুলো কতটা কাজ করবে আমি অবশ্যই প্রশ্নে আসবো। কেয়াদি, আমি সুপ্রিয় দা, 2014 থেকে কিসের জন্য আপনি মিটিং করেননি? আসছি কেয়াদি, দোষ দিচ্ছেন। আসছি সুপ্রিয় দা, আমার যে প্রশ্ন ভাস্কর দার কথার পরিপ্রেক্ষিতে, আপনার অসার, আপনার তথ্য সেটা জেনে নিন। আসছি কেয়াদি, আসছি সুপ্রিয় দা, যেটা বলছেন ভাস্কর দা 2019 লোকসভা নির্বাচনের ফলের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনাতে আসি। 2019 ফলে আমরা যেটা দেখলাম সেটা পরিসংখ্যান আমি ইতিমধ্যেই তুলে ধরেছি। আবার এর বিপরীতে একটা যুক্তিও তোলা যায় যে 2019-এ বিজেপির এতটা উত্থান হলো কেন? কারণ জাতীয় স্তরের নির্বাচন আর আঞ্চলিক স্তরের নির্বাচনে মানুষের কিন্তু ভাবনা অন্যরকম থাকে, পছন্দ অন্যরকম থাকে। 19-এর সাফল্য কি 21-এ ধরে রাখা সম্ভব, যেখানে একটা রাজ্যের একটা নির্বাচন হচ্ছে? কিসের পরিপ্রেক্ষিতে সম্ভব, যদি সম্ভব হয়? সুপ্রিয়দা, এর মাঝখানে অনেক এর মাঝখানে 2 বছরে অনেক কিছু ঘটে গেছে। একটা ব্যাপার আপনাকে একটুখানি আমি ছোট্ট করে ছুঁয়ে যেতে চাই, সেটা হচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনের আগে যেরকম প্রত্যেক নির্বাচনের পরে এক্সিট পোল হয়, আপনারাও করেছেন, তখনও নিশ্চয়ই অর্ডব করেছিল। আমার মনে নেই কি রেজাল্ট বলেছিল তাতে, যে কি হবে, কি হতে চলেছে ইত্যাদি ইত্যাদি। স্পষ্ট কথা হচ্ছে যে এক্সিট পোলে যা বলা হয়েছিল, বড় বড় এক্সিট পোল যা বলেছিল, তারা কেউ কিন্তু মেলাতে পারেনি। 350 ছাপিয়ে গেছিল এনডিএ, যেটা মানে অবিসংবাদিত একটা বিজয়। এই বিজয়টা কি করে সম্ভব হলো? আমি কাটাছেঁড়াতে যাব না, দরকার নেই কাটাছেঁড়া করতে যাবার। আমি শুধুমাত্র আমার এই রাজ্যের প্রেক্ষিতে একটা কথা বলতে চাই। উত্তরবঙ্গ জুড়ে সুইপ করেছে বিজেপি। কেন করেছে? তার 1001টা কারণ আছে। আবার দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে বিজেপিকে দেখা গেছে যে সেরকমভাবে ফলাফল করতে পারেনি। কেন? তারও কারণ আছে, আমরা সেগুলোতে যাব না। আমি শুধুমাত্র এইটুকু উল্লেখ করতে চাই যে 19 to 21, এই যে 2 বছর, এই 2 বছরে যখন
2011-তে তৃণমূল জিতেছিল, তৃণমূল কিন্তু সিপিএম ভাঙিয়ে লোক এনে জিতেছিল। আবার ঠিক একই রকম ভাবে 2019-এ বিজেপি কি করেছে, তৃণমূল ভাঙিয়ে লোক নিয়ে গিয়ে এখানে ভালো রেজাল্ট করেছে। এখন সেই ভালো রেজাল্টের চেহারাটা অনেক বড় হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ বিজেপি একটা সর্বভারতীয় দল, রেজিমেন্টেড দল। তারা ভোট পলিটিক্সটা গোটা দেশ জুড়ে করছে এবং একটা রাজ্যে করছে এরকম নয়। সুতরাং তাদের ইকুয়েশনটা যে কিভাবে খেলবে, কোথায় কোথায় খেলেছে, সেটা বোঝা যাচ্ছে ভোট পোলিংয়ে। আমি আগে যেটা বলেছি। আর এবার ফিরে আসুন, কেন বিজেপি ভালো ফলাফল করতে চলেছে, কেন এই দাবিটা বারবার করে উঠে আসছে যে তৃণমূলকে এবারে রীতিমতো ঘষে দেওয়া হবে, না ঘষে যাবে মাটিতে? কেন ভাস্কর বাবুদের এই দাবিটা আজকে করতে হচ্ছে যে আপনারা তো লোক ভাঙিয়ে নিয়ে গেছেন, আপনারা এই করেছেন, আপনারা তাই করেছেন? নিরপেক্ষভাবে একটু দেখুন, একবার দেখে ভাবুন, 22 থেকে 42 এই বয়সের যে সমস্ত মানুষেরা, তারা বিগত 10 বছরের মধ্যে, বিগত 5 বছরের মধ্যে তারা কতজন চাকরি পেয়েছেন? এই বিষয়ে আমি তৌসিফের কাছে যাব। তৌসিফ, 22 থেকে 42 বছরের যে যুব সমাজ, যে বিনিয়োগ, শিল্প মেলাটা প্রচুর হয়েছে। বিনিয়োগে আসছি সুপ্রিয়। এই তৌসিফের কাছে এই বিষয়ে যাব যে যারা এই বয়সের ভোটার, 42 থেকে, মাফ করবেন, 22 থেকে 42, হ্যাঁ 22 থেকে 42, তারা করে দেওয়া হবে। একেবারে তাদের কর্মসংস্থান প্রয়োজন, তাদের চাকরি প্রয়োজন। তারা কিসের ভিত্তিতে ভোট দিল আপনার কি মনে হয়? তারা দেখবে যে নরেন্দ্র মোদীজি বলেছিলেন 1 কোটি জব ক্রিয়েট করবে, উনি কি ওই প্রমিসটা রেখেছেন? উনি প্রমিসটা রাখলেন না। তারা দেখবে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শুধু একটা ইলেকশন পর দ্বিতীয় ইলেকশন শুধু ক্যাম্পেইন করে যাচ্ছেন, কিন্তু গভর্নেন্স কিছু করছেন না। মানে যে সুপ্রিয়দাকে যদি আপনি জিজ্ঞেস করবেন এই কথাটা, উনি হাসবেন। কেন? ওনার একটু লক্ষণ হয়ে গেছে অন্ধভক্তওয়ালা। কিন্তু আমরা যে ইয়াং স্টুডেন্ট, ইয়াং এজ গ্রুপে যারা আছে, ওরা একটু চিন্তা ভাবনা করে, অন্ধভক্তি করে না। ওরা দেখবে যে যখন নরেন্দ্র মোদীজি অ্যাজ আ প্রাইম মিনিস্টার একটা প্রমিস করছেন, ওই প্রমিসটা উনি ফুলফিল করছেন কি করছেন না। আপনি খুবই ভালো প্রশ্ন করলেন যে জাতীয় স্তরে নির্বাচন হতে গেলে আর রাজ্য স্তরে নির্বাচন হতে গেলে দুটোর মধ্যে তফাৎ থাকে। আপনি দেখুন এর উত্তর আপনি তো সুপ্রিয়দাকে জিজ্ঞেস করলেন, কিন্তু সুপ্রিয়দা ঘুমে সবকিছু বলে দিলেন, কিন্তু উত্তর দিলেন না। উত্তরটা পাওয়া যাবে ডেটাতে। ডেটা বলছে 2019 এর পর যত ইলেকশন হয়েছে আপনি দেখবেন ডেটা বলেছে যে স্টেট ইলেকশনে বিজেপি ভোট প্রতিশত কমেছে, আপ টু 10% ভোট পার্সেন্টেজ কমেছে। এটা কেন? এটা ডিফারেন্স আছে। ন্যাশনাল ইলেকশন যেমন 2019-এ বিজেপি ভালো সিট পেয়েছে, ভালো ভোট পার্সেন্টেজ পেয়েছে, কিন্তু যখন আজকে আমরা 2021-এ বেঙ্গল ইলেকশন, আসাম ইলেকশন, অন্য স্টেটের ইলেকশনের কথা বলছি, ওই সেম ভোট পার্সেন্টেজটা থাকবে না। এই কথাটা আপনার ডেটা বলছে, লাস্ট 2 বছরের ডেটা আপনি তুলে দেখে নিন যে ভোট পার্সেন্টেজটা কমেছে, সেটাই বেঙ্গলে হবে। কেয়াদি তৌসিফ যেটা বলছে, 22 থেকে 42 বছরের যারা ভোটার, তারা যখন ভোট দেবেন তখন তারা দেশের কথা ভাববেন এবং তারা তখন ভাববেন, নিশ্চয়ই শুনলেন আপনি, আপনার উত্তর। না, অদ্ভুতভাবে তৌসিফ দেশের কথা নিয়ে চিন্তা করছেন, সত্যি খুব ভালো। যুব সমাজ নিয়ে নিশ্চয়ই চিন্তা করবেন, কিন্তু রাজ্যের কথা নিয়ে চিন্তা করছেন না। উনি রাজ্যকে নিয়ে, রাজ্যে যে কটা শিল্প এসছে, কটা চাকরির সংস্থান হয়েছে, কটা যুবা তাদের অন্য সংস্থানের ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে নিরুত্তর। এবং সেই সঙ্গে অদ্ভুত ব্যাপার, উনি নরেন্দ্র মোদীজির ক্যাম্পেইনের কথা বললেন, কিন্তু নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যে শেষ র্যালিগুলো সেগুলো ক্যান্সেল করলেন। সেই সময় 21 এবং 22 তারিখ, আমি দুটো দিন স্পষ্ট মনে রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো দুজনে মিলে গোটা মুর্শিদাবাদ চত্বরে তারা 14টি জনসভা করেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ভোটের আগে, যখন মুর্শিদাবাদ ভোটের আগে 3 দিন মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে ছিলেন, তিনি তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বলুন তো মীনাক্ষী, আমি তৌসিফকেও জিজ্ঞেস করছি, উনি কটা হেলথ সেন্টার বা কটা হাসপাতালে গিয়েছিলেন? উনি তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, উনি
এই রাজ্যের স্বাস্থ্যের ব্যাপারে উনি কটা কি ব্যবস্থা নিয়েছেন সেই সময়? ওনাকে যখন 24 ঘন্টা নির্বাচন কমিশন যখন ব্যান করা হয়েছিল সেই সময় উনি কি করলেন? উনি এখানে একটা ধর্নার নামক একটা, আমি বলবো উনি আমার থেকে বয়োজ্যেষ্ঠা, তাও বলবো একটা নাটক করেছেন উনি। সেই সময় উনি ওটা না করে উনি তো স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারতেন, উনি তো স্বাস্থ্য ভবনে যেতে পারতেন, উনি তো বৈঠক করতে পারতেন, সেগুলো উনি করেননি। কিন্তু উনি শুধুমাত্র ভোটের কথা বলেছেন, উনি শুধুমাত্র মানুষের কথা ভাবেননি। উনি রাজ্যের মানুষ যখন মারা যাচ্ছে, ভাস্করবাবু বললেন অক্সিজেনের আমাদের রাজ্যে যত অক্সিজেন তৈরি হয় তার থেকে ঢের বেশি ঢের কম আমাদের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, এবারে বলি একটু, জানেন কত 2014 থেকে কোনো অক্সিজেন সিলিন্ডারে খালি সিলিন্ডার কারা সাপ্লাই করবে তার দরপত্র হাঁকা হয়নি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবারে বলতে দিন। গুরুত্বপূর্ণ ইস্যু যে কোভিড সিচুয়েশনে রাজ্য সরকারের ভূমিকা এবং মানুষ যে প্রবলেমগুলো ফেস করছেন সেটা কি ভোট বাক্সে প্রতিফলিত হবে না? কি হয়েছে ভাস্করদা? আচ্ছা এবারে কি না এবার বলি, সুপ্রিয় বাবু একটু আগে একটা কথা বলছিলেন যে 2019-এর পরে 21-এর কথা বলছিলেন। সুপ্রিয় বাবুকে আমি জিজ্ঞাসা করছি, তৌসিফ সঠিকভাবেই বলেছেন যে ঝাড়খণ্ড, দিল্লি, যেখানে এই নরেন্দ্র মোদী এবং এই অমিত শাহ বহুবার গিয়েছেন এবং প্রত্যেকটা ভোটে উনাদের ভোট যে কমে গেল, এত উন্নয়ন করেছেন কেন্দ্রে, বা ডবল ইঞ্জিন যেখানে যেখানে ছিল সেখানে মানুষ ইঞ্জিনটা কেটে সিঙ্গেল করে দিল, তার কোনো কারণ কিন্তু খুঁজে পেলেন না। এরপরে আসছি যে এখানে যে কর্মসংস্থানের প্রশ্ন, পরিকাঠামোর যে বিষয়, আমি জানতে চাই বিজেপি শাসিত রাজ্যে গত 10 বছরে এমন কোন ফ্যাক্টরির নাম বলুন যেখানে 2000 মানুষের কর্মসংস্থান হয়েছে। আমি জানতে চাই সুপ্রিয় বাবুর কাছে, উনি খবর রাখেন। এবং পশ্চিমবঙ্গের এমএসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম স্কেলের যে কর্মসংস্থান, সেটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী দেশের সর্বাপেক্ষা বেশি হয়েছে। দেখুন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে কোনো বক্তব্য রাখার দায় সেটা যেমন লোকে থাকে না, কিন্তু যখন মিডিয়াতে যখন কথা বলা হচ্ছে, এটা রেকর্ড থাকছে। আমি রেকর্ড করতে বলছি যে এমএসএমইতে সারা ভারতবর্ষের সব থেকে বেশি কর্মসংস্থান হয়েছে পশ্চিমবঙ্গে। বোঝা গেছে ভাস্কর, এটা অস্বীকার করেন? বলুন সুপ্রিয়া বাবু, একটু উত্তর দিন। উনি থামুন। থেমে গেছি, আপনি বলুন। আচ্ছা, এমএসএমই প্রসঙ্গে শুরুতেই একটা কথা বলি, ভাস্কর বাবু শুনে নিন। হ্যাঁ বলুন। আমি পেশায় সাংবাদিক, বুঝলেন মশাই। বহু বছর বিদেশেও কাজ করেছি, তারপরে দেশে ফিরেছি। দেশে ফেরার পরে কিছুদিন, প্রায় 2 বছর মতো, দূরদর্শনে আমি একটা অনুষ্ঠান করতাম, অর্থনীতির দুনিয়া বলে, অ্যাঙ্কার করতাম। তো সেটাতে এমএসএমইর তৎকালীন ডিরেক্টর অজয় বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, তিনি আমার গেস্ট ছিলেন। এবং আমি ঘটনাটা বলছি আপনাকে 2018-র কথা। 2018-তে উনি আমার গেস্ট হয়ে এসেছিলেন এবং জানিয়েছিলেন কি পরিস্থিতি জেনেছিলাম, একটু বলি আপনাকে তাহলে ছোট্ট করে। না, তার জানানোটাই কি এমএসএমই কে এখানে ঢুকতেই দেওয়া, জানা কাজ করতেই দেওয়া, আমাদের যে রেকর্ডটা জানানো হয়। ব্যাস এটা বলুন না, আপনি কে কি বলেছিলেন, কোথায় আপনাকে, সেটা কি আপনি রেকর্ড বলুন, আপনি নেট দেখুন, আপনি গভর্নমেন্টের অফ ইন্ডিয়া রেকর্ডটা দেখুন। বলুন সুপ্রিয়দা, বলুন। সুপ্রিয়দা বলুন। উনি চুপ করেছেন, তাহলে বলি। শুনুন ভাই, আমি তো পেশায় সাংবাদিক, আপনাকে বললাম আমাদের ডেটা ছাড়া কাজ করা সম্ভব নয়। ডেটার ওপর দাঁড়িয়েই আমরা কাজ করি এবং ডেটার ওপর দাঁড়িয়ে আমরা যে কোনো অ্যাসেসমেন্টও করি এবং মাথায়ও রাখি। সোজা করে এইটুকু জেনে রাখুন, এমএসএমইকে এ রাজ্যে এমএসএমই কেন, এ রাজ্যে যাতে মানে সেন্টারের যা কিছু কানেক্টিভিটি, সে কানেক্টিভিটিটাকে স্মুথ অপারেশন যেটা বলে, যেটা একটা ফেডারেল স্ট্রাকচারের অন্যতম প্রধান উপজীব্য, যার ভিত্তিতে দাঁড়িয়ে এই গভীর করোনা সংকটের মধ্যেও আমেরিকাতে নির্বাচন হয়েছে এবং সাকসেসফুলি ট্রাম্পকে সরিয়ে বাইডেন বসেছেন। সেই যে স্মুথ কানেক্টিভিটি, সে স্মুথ কানেক্টিভিটিটা ভয়ঙ্করভাবে দীর্ঘ 44 বছর ধরে একেবারে কাটা।
একেবারে কাটা, বিশ্বাস করুন। সুতরাং যদি বলেন আপনি এমএসএমই একা বলছেন, আমি আপনাকে এরকম 500টা বলতে পারি, 10টা প্রোগ্রামেও ডেটা ফুরোবে না। আপনাকে যা ডেটা আমি দেবো, আমার কাছে যে ডেটা আমার ল্যাপটপে রয়েছে, আপনাকে যেটা দেবো তাতে আপনার 10টা অনুষ্ঠানেও ফুরোবে না। আপনাকে প্রমাণ আমাকে বলতে দিতে হবে, প্লিজ আমাকে বলতে দিতে হবে, আমাকে এইটুকু বলতে দিতে হবে। আমি আপনাকে শুরুতেই বলেছি, দাঁড়ান, আপনি চ্যালেঞ্জ করছেন, আপনি উত্তরটা নিন। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, then it is okay, then it is okay, উইথ রেকর্ড বলছি আপনাকে, then it is okay, 2020 সালে এমএসএমই দেখুন অল ওভার ইন্ডিয়া রেকর্ড দেখুন। আপনি ইন্টারাক্ট করতে পারেন না। দাঁড়ান, আপনি আগে পুরোটা শুনে নিন, দয়া করে শুনে নিন। আপনাকে বলছি 44 বছরের ইতিহাসে কেন্দ্রের বঞ্চনা। জেনে রাখুন, যদি এবার সুইং হয়, এই একটা ইস্যুতে সুইং হবে। জেনে রাখুন, যদি এবার সুইপ হয়, আর এর সঙ্গে জুড়ে যাবে আরো কি জানেন? জুড়ে যাবে হচ্ছে ওবিসি, জুড়ে যাবে হচ্ছে আদিবাসীদের ভোট, জুড়ে যাবে মতুয়াদের ভোট। আমরা এই বিষয়ে ডিবেটে আসবো। সুপ্রিয়দা আসবো আপনার এই ইস্যুগুলো একই সঙ্গে যে সমস্ত গড় তৃণমূল কংগ্রেসের, সেই সমস্ত গড় কি এবার একটু গড়বড়ে হয়ে যাবে? অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যেখানে শক্ত ঘাঁটি, এই নজিরবিহীন ভোট কি সেই ঘাঁটিতে থাবা বসাবে? আসছি ছোট একটা বিরতির পর, জবাব চাই বাংলায়, সঙ্গে থাকুন। বিরতির পর জবাব চাই বাংলায়। বারবার যেটা বলছি, এই ভোট নজিরবিহীন ভোট। কি কারণে নজিরবিহীন, কি হতে চলেছে তার সম্ভাবনা নিয়ে চলছে ডিবেট। কেয়াদের কাছে এবার আমার প্রশ্ন, বিরতিতে যাওয়ার আগে আমি যেটা বলছিলাম যে তৃণমূলের গড় বলে পরিচিত যে সমস্ত জায়গা, ধরুন কলকাতা, যেটা 19 লোকসভা নির্বাচনে আমরা দেখেছি কলকাতাতে বিজেপির জয়যাত্রা ছিল না, জয়যাত্রা থেমেছে কলকাতার বাইরে এসে। কিছু জায়গা যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি এখনো পর্যন্ত। এই নির্বাচন কি এভাবেও নজিরবিহীন হতে পারে যে সেইগুলো জায়গাতেও পদ্ম ফুটতে পারে? যদি পারে তাহলে কেন? আর এই নির্বাচন কি নক্ষত্র পতনের নির্বাচন এবং নক্ষত্র উত্থানের নির্বাচন? কারণ আমরা দেখেছি খোদ মুখ্যমন্ত্রীকে নিজের গড় ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হতে। এটা নির্বাচনের আগে থেকেই এই নক্ষত্রের উত্থানের বিষয়টা সামনে আসছে। মীনাক্ষী, আপনার প্রশ্নটা সরাসরি উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। এই রাজ্যে শেষ কবে এসএসসি পরীক্ষা হয়েছে? এই রাজ্যে প্যারা টিচারদের মাইনের অবস্থা কি? এই রাজ্যে টেট কবে হয়েছে? এই রাজ্যে আমি যেটা বারেবারেই বলছি, ভাস্করবাবু খুব এমএসএমই নিয়ে কথা বলছেন, কিন্তু আসল কথাটা বলছেন না। বড় শিল্প কোথায় এসছে? মমতা বন্দ্যোপাধ্যায় বছর তিনি আমাদের পয়সায় তিনি বিদেশ ঘুরতে গেছেন, কিন্তু শিল্প আনতে পেরেছেন কি? উত্তর হচ্ছে না। প্রতি বছর এখানে একটা শিল্পের নামে একটা বিশাল একটা কনফারেন্স করা হয়, এলাহি খাওয়া দাওয়া সব কিছু চলে, কিন্তু শিল্প এসেছে না। সেই একই উত্তর আমরা, অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করেছিলাম 34 বছর পরে, গত 10 বছর আগে, ঠিক সেখানেই আমরা দাঁড়িয়ে আছি। মাঝখানে যে এমএসএমইর কথা বারে বলছেন, এমএসএমই নিশ্চয়ই একটা জরুরি বিষয়, কিন্তু বড় শিল্প যেখানে বিশাল সংখ্যক মানুষ চাকরি পাবেন, সেগুলো হচ্ছে না। এখানে রাজ্যে আমি তো বলছি, আমি আরেকবার বলছি, এসএসসি টেট তাদের কি অবস্থা? তারা কেন চাকরি পাচ্ছেন না? এই কারণে এই রাজ্যে পতন হবে। যে শিক্ষামন্ত্রী, তিনি বানান ঠিক করতে পারেন না। তিনি কালকে একটা টুইট করেছিলেন যার বানান ভুল। তিনি টুইট করেছেন ইহলোক আর পরলোকের তফাৎ জানেন না। এদের মনে হচ্ছে রাজ্যের মানুষ রাখবে না, একদম ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই রেজাল্ট ফলাফল বেরোবে আর কয়েক ঘন্টা। হ্যাঁ ভাস্করদা বলুন। দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে গত 10 বছরে কোথায় ভারী শিল্প হয়েছে সেই তথ্যটা আমি জানতে চাই। দ্বিতীয় হচ্ছে, এমএসএমই হচ্ছে সব থেকে বেশি কর্মসংস্থান সৃষ্টি করে, এটা স্বীকৃত, এবং এটা ভারতবর্ষের
আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে সব থেকে বেশি এমএসএমই তে ইনভেস্টমেন্ট হয়েছে। কিন্তু ভারী শিল্প নিয়ে এরপরে বলবেন বলছি না। যে রাজ্যে কটা শিল্প এসছে? মমতা ব্যানার্জি লন্ডন ঘুরে বেরিয়েছেন, আমাদের পয়সায় কটা শিল্প এনেছেন বলুন? কটা শিল্প এনেছেন বলুন, উত্তর দিন। রাজ্যে কটা শিল্প এসছে? উত্তর হচ্ছে শূন্য। উত্তর হচ্ছে শূন্য। উত্তর হচ্ছে শূন্য। মমতা কলকাতায় জন্মাননি। ব্যর্থ, উনি সব দিক থেকে ব্যর্থ। সুপ্রিয়দা, উনি এই যে ইস্যুগুলো বারবার একটা শব্দ আসছে, সুপ্রিয়দা, নজিরবিহীন ভোট, ভোটের ইস্যু বহিরাগত, ভোটের স্লোগান ঘরের মেয়ে, আমি জিজ্ঞেস করলাম বড় শিল্পের কথা যে বলছিলেন, এই বিষয়গুলো আমরা 21 নির্বাচনে দেখলাম সুপ্রিয়দা। জানতে চাই ভোটের এগুলো ইস্যু, প্রিয় বাবুদিন, কেয়া দেবীদিন, ভোটের ইস্যু, বাংলার সংস্কৃতি, এগুলো ভোটের আপনারা ইস্যু। অন্য প্রসঙ্গে চলে গেলেন, এই প্রসঙ্গের উত্তরটা দিতে পারলেন না। আমি কি কথা বলতে পারি? হ্যাঁ সুপ্রিয়দা, মীনাক্ষী, আমি কি কথা বলতে পারি? হ্যাঁ সুপ্রিয়দা। মানে ভাস্কর বাবুর আচ্ছা, ভাস্কর বাবু, হাত জোর। প্রথম কথা, আমি আপনাকে উত্তর দিয়েছি, আপনি উত্তর পেয়েছেন কিনা সেটা আপনার সমস্যা। কেয়া কিন্তু প্রসঙ্গগুলো তুলে দিয়েছেন যে কোন কোন সেক্টরে দরকার ছিল। যেমন ধরুন প্যারা টিচার, একটা উদাহরণ বলছি। এমএসএমই ওসব পরে ভাববেন। 28,000 কোটি টাকা লকডাউনের মধ্যেই মোদী সরকার ঘোষণা করেছিল এমএসএমইর জন্য, সেটা স্যাংশনড হয়েছে। সেইটার সুবিধাটা পাওয়ার ক্ষেত্রে আমরা দেখব আগামীতে কি হয়। 2, ভারী শিল্প 10 বছরে। আপনাকে একটা উদাহরণ বলি, আপনি কি জানেন, আপনি কি এই খবরটা রাখেন দাদা? খুব গুরুত্বপূর্ণ খবর। সেটা হচ্ছে আমেরিকার অন্যতম প্রধান সংস্থা বোয়িং, যারা কখনো কোনোদিন আমেরিকার বাইরে একটা পয়সা, একটা ডলার ইনভেস্ট করেনি, তারা $2 বিলিয়ন একটা ফ্যাক্টরি তৈরি করছে ব্যাঙ্গালোরে। অ্যান্ড তার কাজ শুরু হয়ে গেছে, তার ইমেলটা আমার কাছে রয়েছে। কোথায় বলেছেন আপনি? তথ্য দিন, কোথায় তৈরি হয়েছে? থেকে পাঠানো ইমেল, সেটা ডিউরিং লকডাউন অ্যানাউন্সমেন্টটা হয়েছে। ব্যাস, আমাকে বলতে দিতে হবে দাদা। আমি ঝগড়া করব না দাদা, আমি ঝগড়া করব না দাদা, আমি ঝগড়া করতে পারবো না দাদা, আমি ঝগড়া করবো না দাদা। ভাস্করবাবুর ভীষণ গায়ে লাগে, গায়ে ফোস্কা পড়ে মনে হচ্ছে, ওই জন্য আপনাকে কথাটা বলতে দেবেন না। সত্যি কথা বলুন। তাহলে চুপ। সুপ্রিয়দা বলে নিন, তারপরে ভাস্কর দয়া করে বলতে দিন। আপনি জানতে চাইলেন না, বোয়িংটা শুনলেন? বোয়িং ইজ দ্য কোম্পানি যারা আমেরিকার বাইরে কখনো কোনোদিন বিনিয়োগ করেনি। তারা যখন এই চীনের সাকামটা হলো, আমি মীনাক্ষী, আমি আপনাকে অনুরোধ করছি, এরকম মানুষকে ডাকবেন না যাদের এই সোনার ধৈর্য নেই, যাদের সত্য সোনার ক্ষমতা নেই, তাকে ডাকবেন না আপনার প্যানেলে। ভাস্কর দা, কোনো ব্যক্তিগত আক্রমণে আমরা যাব না। আজকে ব্যক্তিগত আক্রমণ নয়, আজকে যুক্তি তর্ক দিয়ে কথা হোক। আজকে আমরা বারবার বলছি, যুক্তিবাদী বাঙালির ভূমিকা আমরা পালন করি। না না, ব্যক্তিগত আক্রমণ ছাড়া ওনার কাছে কিচ্ছু নেই, ওনার কাছে কিছু নেই, ওনার মুখ্যমন্ত্রীর কাছে কিছু নেই। আসছি আমি তৌসিফের কাছে একটু যাই। তৌসিফ, এই বাংলার ওনার এত দুঃসাহস কি করে হয়? একজন তথ্য দিয়ে বলছেন রবীন্দ্রনাথ কোথায় জন্মেছিলেন আপনি কেন জানেন না? কে হন উনি? কোথায় জন্মেছিলেন রবীন্দ্রনাথ? বলুন আপনারা, আপনার দলের কোথায় জন্মেছিলেন? জানাচ্ছি আমি। ভূমিকা পালন করেন তপশিলি জাতি উপজাতির মানুষ, আদিবাসী মানুষ, মতুয়া ভোট, রাজবংশী ভোট। আমরা দেখলাম নির্বাচনের প্রতিশ্রুতির ক্ষেত্রে আমরা যদি দেখি তৌসিফ, তাহলে ওবিসিকে সংরক্ষণে আনার কথা জেপি নাড্ডা এসে প্রচারে বললেন। তারপরে আমরা দেখলাম যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্তাহার প্রকাশ করলেন, সেখানে এই একই প্রতিশ্রুতি দেওয়া হলো। তাহলে এতদিন ধরে এই কথা কি আপনাদের মাথায় আসেনি? আপনারা তো 10 বছর ধরে সরকারে ছিলেন। না, আপনি প্রথমে আমি একটা কথা বলি, মীনাক্ষী বলছেন যে বিজেপির লোক মানে স্পোক্স পারসন বা উনি খুব তর্ক দিয়ে কথা বলে যাচ্ছেন। কি তর্ক বলুন তো? বিজেপির লোক বলছি না তৌসিফ, আমি বলছি সকলকে বলছি। আমি সুপ্রিয়দার কথা বলছি। মীনাক্ষী বলছিলেন না সুপ্রিয়দার কথা নিয়ে, যে তর্ক নিয়ে কথা বলছেন, কি ক্রেডিবিলিটি আছে? ওনারা তো বলেছিলেন যে এই করোনা ফাইট করতে গেলে গোমূত্র খেতে হবে, গোবর খেতে হবে, থালি বাজাতে হবে। এই থালির সঙ্গে কি কি বাজিয়ে দিলেন, আর ওটাও তর্ক নিয়ে এসেছিলেন।
তর্কর কথা বিজেপি বললে খুব খারাপ লাগে। আপনারা তর্ক বলবেন না, আপনারা বলুন যে হ্যাঁ, এটা আপনাদের belief, এটা আপনাদের আস্থা। শুধুমাত্র যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, ডাক্তার, তাদের জন্য করোনা পালিয়ে যাবে এই মেন্টালিটির জন্য আমাদের দেশের এই অবস্থা আছে আজকে। এত লোক মারা যাচ্ছে, তৌসিফ, আচ্ছা তৌসিফ কেয়াদি এই উত্তরটা দিয়ে দিয়েছেন, তৌসিফ কেয়াদি উত্তর দিয়ে দিয়েছেন। আমার প্রশ্নের উত্তর প্লিজ তৌসিফ প্লিজ লোক বেঁচে যাবে, প্লিজ প্লিজ লোকদেরকে মিসগাইড করবেন না। কোনো মেডিকেল এভিডেন্স নেই, কোনো সায়েন্স বলছে না যে গোমূত্র খেয়ে আর গোবর খেয়ে করোনা থেকে লোক বেঁচে যাবে। কোনো এভিডেন্স নেই। তৌসিফ আমার প্রশ্নের উত্তর দেবেন, আমার প্রশ্নের উত্তর দেবেন তৌসিফ। আমার একটা প্রশ্ন ছিল তৌসিফ, উত্তর দেবেন? কোন মিনিস্টার বলেছে, কোন মিনিস্ট্রি বলেছে বলুন? স্বাস্থ্য দপ্তর কি বলেছে? আপনি নাম বলেছে করোনা বলে কিছু নেই, সব বিজেপি সব মিনিস্টার বলেছে। গঙ্গা চান করলে করোনা হয় না বলেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। বলেছে আপনাকে? বলেছে, বলেনি তো? আমরা বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি তৌসিফ, যে প্রশ্নটা আমি করলাম আমি সেই প্রশ্নের উত্তর আপনার কাছে চাইবো। উনি ওনার না না এসব আমরা মানবো না। বেঙ্গলের লোক বাংলার মানুষকে মিসগাইড করা হচ্ছে কেন? তৌসিফ, আমি যে প্রশ্নটা করলাম সেটা কি উত্তর পাবো? আনসাইন্টিফিক কথা আমাদের সময় প্রায় শেষের দিকে তৌসিফ, আমি যে প্রশ্ন করলাম এটার উত্তর পাবো? না না বাংলার মানুষ এরকম করে মিসগাইড করছে কেন? বিজেপি নেতারা বলুন তো কেন? যে দলটা বলেছে 70% মানুষের ভোট চাই, না সংখ্যালঘুদের অপমান করেছে, সেই দলকে কি করে ক্ষমতায় আসবে? সুপ্রিয় দা, আমি প্রশ্নের উত্তর পেলাম না, আমি আপনার কাছে প্রশ্নের উত্তর চাইবো। আপনি কিভাবে দেখছেন বিষয়টা সেটা জানতে চাইবো। সুপ্রিয় দা, আমি আপনার কাছে প্রশ্নের উত্তর চাইবো যেটা আমি তৌসিফের কাছে করলাম, কিন্তু তৌসিফ সেই প্রশ্নটা এড়িয়ে গেলেন। সুপ্রিয় দা, এই 10 বছরে তৃণমূল কংগ্রেস বলছে যে তারা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের সঙ্গে রয়েছেন। জেপি নাড্ডা নির্বাচনী প্রচারে এসে ওবিসি সংরক্ষণের কথা বললেন, তারপর আমরা দেখলাম সেই সংরক্ষণের প্রসঙ্গ ইস্তাহারে তৃণমূল কংগ্রেসের। তাহলে 10 বছর ধরে তারা যে দাবিটা করছেন যে তারা এই শ্রেণীর মানুষের সঙ্গে রয়েছেন, সেটা 10 বছর পর ইস্তাহারে প্রকাশ করতে হলো, ইস্তাহারে প্রতিশ্রুতি দিতে হলো 10 বছর একটা সরকার ক্ষমতায় থাকার পর। সুপ্রিয়দা, খুব সংক্ষেপে উত্তর, কারণ সময় খুব অল্প। আপনি তো উত্তরটা দিয়ে দিলেন মীনাক্ষী। আমি অ্যানেকডোটটা বলে দিই যে এই যে ওবিসি, আদিবাসী ভোট এবং রাজবংশী ভোট, মতুয়া ভোট, যেটা গোড়াতেই বলেছিলাম, এবারে পুরো সুইং করে গেছে, ব্যাপক হারে সুইং করে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে তারা এতদিন অবহেলিত, উপেক্ষিত, বঞ্চিত সব অর্থে, সমাজের মধ্যম শ্রেণী বঞ্চিত, উপেক্ষিত, অবহেলিত সব অর্থে, টেট থেকে শুরু করে সব কিছু ক্ষেত্রে। আর আপনি যে কথাটা গোড়ায় বলেছিলেন মীনাক্ষী, আমি শুধুমাত্র এইটুকু, আমাকে যদি 10 সেকেন্ড সময় দেন আমি একটা বেসিক স্ট্রাকচার বলে দেবো, আমার যেটা বেসিক মনে হচ্ছে সেটা বলে দিই। আগামীকাল কি ফলাফল হবে সেটা আমরা দেখতেই পাবো, কিন্তু শুধু বেসিক স্ট্রাকচারটা বলছি যে এই 10 সেকেন্ডে বলে দিচ্ছি। শিওর শট সিট বলে দিই, বিজেপির ক্ষেত্রে 99টা, টিএমসির ক্ষেত্রে 47টা। এরপরে আছে হাইলি প্রবাবল, ফাইটিং ইত্যাদি আছে। 99 আর 47 হচ্ছে শিওর শট। এবং জেনে রাখুন উত্তরবঙ্গ পুরো ধসে গেছে। বেশ, আপনি যে দাবিটা করলেন সেটা মেলে কিনা সেটার জন্য আমাদের কয়েক ঘন্টার অপেক্ষা করতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জবাব চাই বাংলা ডিবেটে রাত পোহালেই ফল প্রকাশ, সময়ের অপেক্ষা। সত্যি কি ইতিহাস রচিত হবে? ইতিহাস রচিত হওয়ার কয়েক ঘন্টা বাকি কি? উত্তর মিলবে আগামীকাল। দিনভর নজর থাকুক রিপাবলিক বাংলায়। নমস্কার।